সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশেও সিয়াম উদযাপিত হচ্ছে। সমগ্র দেশের মানুষ ধর্মীয় ভাবগম্ভীর্য বজায় রেখে রোজা পালন করছেন এবং যারা আসলে সুস্থভাবে রোজা পালন করছেন, একই সঙ্গে যারা বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত, বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে, তাদের জন্য কিন্তু রোজাটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তারা অনেকে রোজা রাখতে চায়, অনেকে রোজা রাখতে পারছেন, অনেকেই নানান রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই দুটি বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে রোজায় কি করণীয় রয়েছে এবং যারা আক্রান্ত তাদের আসলে কি করা উচিত, এই সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। এবং আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যুক্ত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, অধ্যক্ষ TMSS মেডিকেল কলেজ বগুড়া, প্রতিষ্ঠাতা সভাপতি হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর, ফেলো বাংলা একাডেমি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে স্ক্রিনে আরও যুক্ত রয়েছেন ডাক্তার ফারহানা আক্তার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম। ডাক্তার ফারহানা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দুজন একদম গুরুত্বপূর্ণ মানুষকে পেয়েছি আজকে যথাযথ আলোচনার জন্য। আমি সরাসরি চলে যেতে চাই অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন স্যার আপনার কাছে। আমরা দেখি যে প্রত্যেকবার আমরা ডায়াবেটিস নিয়ে কিন্তু অনেক কথা বলি, বিশেষ করে রমজানের শুরুতে ডায়াবেটিস রোগীদের প্রিপারেশন, বিভিন্ন সেমিনার সভা, ডাক্তারদের মাঝে বা অন্যান্য কমিউনিটিতেও কিন্তু বেশ কিছু প্রচার দেখা যায়। কিন্তু উচ্চ রক্তচাপে যারা ভুগছে তাদের নিয়ে কিন্তু ঠিক অতটা প্রচার হয় না, বা আসলে ঠিক জানি না যে আসলে কি তাদের জন্য করণীয় রয়েছে। যেহেতু আপনি উচ্চ রক্তচাপ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের প্রতিষ্ঠাতা, আমি জানতে চাই যে এই রমজানে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারে যারা আক্রান্ত রয়েছে তাদের জন্য কি কি ধরনের সতর্কতা প্রয়োজন, প্রিপারেশনই বা রমজানের আগে তাদের কি ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি দরকার? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, ডায়াবেটিস এবং রমজান এটা খুব ডিটেইলস ডিসকাশন হয়, কারণ ডায়াবেটিসের অনেক কমপ্লিকেশন হতে পারে ডিউরিং রমজান, এবং কোন ক্ষেত্রে রোজা রাখাটা সেফ, কোন ক্ষেত্রে রোজা রাখাটা মাইল্ডার রিস্ক, মডারেট রিস্ক আর হাই রিস্ক, এটা রোগীদের সাথে ডিসকাস না করলে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু হাইপারটেনশন একটা ক্রনিক দীর্ঘমেয়াদী রোগ, এই ক্ষেত্রে কিন্তু রমজানের প্রভাব ওইভাবে আলোচিত হয় না, আর রিস্ক রিলেটিভলি অনেক কম। তারপরেও কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে ডিউরিং রমজান। যেমন ডিউরিং রমজান যেহেতু আমাদের ফাস্টিং থাকতে হয় প্রায় এখন 13 ঘন্টা বা মোর দেন 13 আওয়ার্স, আমরা যদি 4টাই খাই আর 6টি প্রায় 14 ঘন্টা হয়ে যায়। মোস্ট অফ দ্য ক্ষেত্রে 13 থেকে 14 ঘন্টা আমরা ফাস্টিং থাকি, এবং এখানে কিন্তু একটা অবভিয়াস ম্যাটার যে ডিহাইড্রেশন খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর আমরা যদি হাইপারটেনশন কন্ট্রোলের ক্ষেত্রে ডায়াবেটিক্সটাকে ইউজ করি, অনেক সময় করে থাকি, অনেক সময় ডায়াবেটিক্স 1 নাম্বার ইন্ডিকেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক্স এমনিতেই ফ্লুইড ডিপ্লিশন ঘটায়, আবার ফাস্টিং এর জন্য শরীরে ফ্লুইড অনেক কমে যায় এবং পেশেন্টের কিন্তু ডিহাইড্রেশন হতে পারে, এবং সেই ডিহাইড্রেশনের জন্য পেশেন্টের প্রেশার ফল করতে পারে এবং ডিজিনেস, হেডেক, ইভেন ড্রাউজি হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা সতর্ক থাকি ডায়াবেটিক্স এর ব্যাপারে 1 নাম্বার। এছাড়া অন্য ড্রাগের ক্ষেত্রে আমাদের মূল কথা হবে যে আফটার ব্রেকিং দ্য ফাস্টিং, দ্যাট ইজ ইফতারের পরপরই ওষুধগুলি নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা সেহরির পরে আমরা মেডিকেশনের ক্ষেত্রে আমরা একটু রিল্যাক্স থাকবো। হ্যাঁ, দিব না তা না, আমরা একটু রিল্যাক্স থাকবো, অথবা আমরা প্রথম রাতেই ইফতারের সময় মোস্ট অফ দ্য অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন যেটি থাক আমরা নিলে সেক্ষেত্রে রিস্কটা অনেক কম হবে, কমে যাবে। এটি হলো মূল কথা। তাছাড়াও এই যেহেতু রোজা থাকলে ডিহাইড্রেশন হয়, এখানে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই জন্য হাইপারটেনশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকবো এবং পেশেন্টকে বলে দেবো যদি আপনার দুপুরের পর প্রচন্ড ডিজিনেস হয়, হেডেক হয়, পোর কনসেন্ট্রেশন হয়, তখন আপনি প্রেশারটা চেক করবেন, প্রয়োজনে আপনার কনসালটেন্টের সাথে একটু কথা বলে নেবেন, উনি ঠিক করে দেবেন
জি যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অথবা ডিহাইড্রেশন খুব মার্ক হলো কিনা, এবং তখন উনি সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। সরি এছাড়া অন্যান্য ড্রাগ যেগুলো আছে, আদার যে বিটা ব্লকার বলি অথবা এসি ইনহিবিটর, এআরবি, এগুলোর ব্যাপারে কিন্তু কোনো কন্ট্রাইন্ডিকশন নাই যে সেই সময় নেওয়া যাবে না, কিন্তু বলা আছে ইট ইজ বেটার টু টেক অল দিস গ্রুপস অফ ড্রাগ আফটার ইফতার, দ্যাট ইজ আফটার টেকিং অফ ফাস্টিং, এটা বলা আছে। আর এরকমই আর অ্যামলোডিপিন গ্রুপের ড্রাগের ক্ষেত্রেও ইফতারির পরেই বলা আছে, কারণ এটা অনেক সময় হাইপোটেনশন করে, অনেক সময় ইডেমা করে, সেটা কোনো ম্যাটার না, কিন্তু হাইপোটেনশন করতে পারে। এই জন্য সব ড্রাগই সোজা কথা আমরা ইফতারের আফটার টেকিং দ্য ফাস্টিং আমরা ড্রাগগুলো গ্রহণ করার চেষ্টা করি। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক জাকির হোসেন। আমি ফিরে আসবো আপনার কাছে, তার আগে ডাক্তার ফারহানা আপনার কাছে একটু আসি। যে রমজানের আমরা বলেছি যে একটা যারা রোজা রাখবেন তাদের একটা পূর্ব প্রস্তুতি দরকার হয়। বিশেষ করে আপনারা যেসব পেশেন্ট ফলো আপে রাখেন তাদেরকে বলে রাখেন যে রমজানের আগে অবশ্যই যাতে একবার আপনাদের সাথে একবার মিট বা দেখা করেন, যাতে ডোজ অ্যাডজাস্টমেন্ট এবং তার জীবনধারার কিছু পরিবর্তন বলার জন্য। মূলত আসলে এই যারা রোজা রাখবেন তাদেরকে আপনারা কিভাবে ক্যাটাগরাইজ করেন যে কারা কারা রোজা রাখতে পারবেন, যারা ঝুঁকির মুখে আছেন, এবং কি কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন রোজার পূর্বে একজন ডায়াবেটিক রোগীকে? ধন্যবাদ ডক্টর অমিত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঝুঁকি নির্ধারণ করার খুব ইম্পর্টেন্ট আসলে রোজা রাখার আগে, কারণ এটা হচ্ছে একটা ফরজ কাজ। তা আমি যখন একটা পেশেন্টকে একটা ফরজ কাজ করতে নিষেধ করবো, আমাকে কিন্তু এটার দায়িত্ব আমার উপরও অনেকটা আসে। কাজে এটা বলার আগে আমাকে কিন্তু অনেক বুঝে শুনে বলতে হবে। তো ঝুঁকি নির্ধারণ করার ক্ষেত্রে আমরা সাধারণত ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং ডায়াবেটিস অ্যান্ড রামাদান ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স, ওনারা যৌথভাবে একটা গাইডলাইন বের করেছেন, জি যেটা প্রতি 2-3 বছর পর পর আপডেট হয়। ওনারা একটা স্কোরিং সিস্টেম করেছেন। তো সেখানে এবং এটার একটা অ্যাপস আছে কিন্তু মোবাইলে, যে ওখানে যদি আমি আমার এই কন্ডিশনগুলো ইনপুট করি তাহলে আমার স্কোরিং কত সেটা বের হয়ে আসবে। তো এই স্কোরিং এর যে ভেরিয়েবল গুলা, সেটা হচ্ছে যেমন আমার ডায়াবেটিসটা কি ধরনের, এটা কি টাইপ 1 ডায়াবেটিস নাকি টাইপ 2 ডায়াবেটিস, কতদিন ধরে আমি ডায়াবেটিসে ভুগছি, তারপরে আমার ব্লাড গ্লুকোজ হাইপোগ্লাইসেমিয়া বা নীল হয়ে যাওয়া, আমাদের সাধারণ পেশেন্টরা যেটা বলে নীল হয়ে যায় কিনা, এবং নীল হলে উনি বুঝতে পারেন কিনা, এটা খুব ইম্পর্টেন্ট, অটোনমিক নিউরোপ্যাথি আছে কিনা। তারপর ওনার ডায়াবেটিসের যে গড়, এটা কি 9%-এর বেশি নাকি কম, গত 3 মাসের মধ্যে ওনার ডায়াবেটিস সংক্রান্ত কোনো জটিলতা হয়েছে কিনা যেটার জন্য উনি হসপিটালে ভর্তি হয়েছেন, যেমন কিটোএসিডোসিস, হাইপারগ্লাইসেমিক হাইপারসমল স্টেট, এগুলো হয়েছিল কিনা। তারপর ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী কোনো জটিলতা আছে কিনা, জি উনি প্রেগনেন্ট কিনা, তারপর রমজানের ডিউরেশন 16 ঘন্টার কম না বেশি, উনি কি অতি বৃদ্ধ কিনা, মানসিক ভারসাম্যহীন কিনা, এবং ওনার যে ড্রাগ রেজিমেন, অনেক পেশেন্ট মাল্টিপল ড্রাগ ইউজ করে, যেমন বেজাল বোলাস ইনসুলিন সাথে হচ্ছে মাল্টিপল ড্রাগস। তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা ক্যাটাগরাইজ করি। সাধারণত যাদের স্কোরিং 3 এর নিচে থাকে তাদেরকে আমরা নিম্ন ঝুঁকি বলি, 3.5 থেকে 6 পর্যন্ত আমরা মধ্য ঝুঁকি, আর 6 এর উপরে গেলে আমরা সাধারণত উচ্চ ঝুঁকি। তো এখন স্কোরিংটা তো আসলে সবাই করতে পারে না, সেই জন্য আমরা ইন জেনারেল বলে থাকি যে যদি পেশেন্টের টাইপ 1 ডায়াবেটিস থাকে উনি কিন্তু উচ্চ ঝুঁকিতে, উনি যদি গর্ভবতী হন উনি উচ্চ ঝুঁকিতে, ওনার যদি কোনো কিডনির সমস্যা থাকে যেটার জন্য উনি ডায়ালাইসিস নিচ্ছেন, জি বা খুব এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা কোনো হার্টের কোনো জটিল রোগ যেটা রিসেন্টলি হয়েছে অথবা স্ট্রোক করেছেন, এই পেশেন্টগুলোকে আমরা সাধারণত উচ্চ ঝুঁকিতে রাখি। তো এখন আমরা যখন ঝুঁকি নির্ধারণ করে একটা পেশেন্টকে বলি, তারপরও অনেক সময় দেখা যায় যে ধর্মীয় আগ্রহের কারণে অনেকে কিন্তু উচ্চ ঝুঁকিতে থাকা সত্ত্বেও রোজা রাখার ইচ্ছা পোষণ করেন। তো এই ক্ষেত্রে আসলে আমাদের চিকিৎসকদের যে উচিত হচ্ছে তাকে সাহায্য করা, কারণ এটা আগেই বলেছে যে একটা ফরজ কাজ, কিন্তু এই পেশেন্টগুলোর কিছু খুব সাবধানতা অবলম্বন করতে হয়। যেমন ধরেন ওনার ক্ষেত্রে উনি প্রতিদিন 7 বার ওনার ডায়াবেটিস মেপে দেখতে হবে, এবং রমজানের আগেই কিছু রোজা রেখে উনি একটু চেক করে নিতে পারে যে উনি পারবেন। যেমন শবে বরাতের সময় আমরা বলি যে আপনি একটু শবে বরাতের সময় রোজা রেখে দেখেন যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং এই টাইমগুলোতে কিন্তু আপনি রোজা ব্লাড সুগার চেক করে দেখবেন, এবং এই লেভেলে গেলে আপনার ব্লাড সুগার আপনাকে কিন্তু অবশ্যই রোজা ভেঙে ফেলতে হবে। কাজে এইভাবে ঝুঁকি নির্ধারণ করে দিয়ে আমরা পেশেন্টকে আগে একটু প্রাক রামাদান প্রস্তুতি দিই, এবং এই পেশেন্টদের ডায়াবেটিস এডুকেশন খুব ইম্পর্টেন্ট, কারণ
খাবারের সাথে খুব রিলেটেড কিন্তু, যেমন ডায়াবেটিসের চিকিৎসাও রিলেটেড, তেমন আমাদের রমজানও কিন্তু খাবারের সাথে রিলেটেড। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা পিরিয়ড কিন্তু আমরা ফাস্টিং থাকি। তো কাজে এই ফাস্টিং পিরিয়ডে আমার পেশেন্ট যেন কোনো, কারণ একটা রোজা যদি ওনার ভেঙে যায়, ওনার ধরেন হাইপোগ্লাইসেমিয়া হলো বা কিটো অ্যাসিডোসিস হলো, পরে 7-8টা রোজা কিন্তু উনি রাখতে পারেন না। তো কাজে এই ধরনের ঝুঁকিতে যেন না পড়ে, সেজন্য আমরা একটা প্রাক রামাদান প্রস্তুতি নেই, পেশেন্টকে একটা এডুকেশন দেই, ঝুঁকি নির্ধারণ করে দেয় এবং রোজা রেখে একটু প্র্যাকটিস করে রাখতে বলি পেশেন্টকে। একেবারেই যথার্থ বলেছেন। আমরা ফিরে আসবো আপনার কাছে। অধ্যাপক ডাক্তার জাকির হোসেন, আমি যদি আপনার কাছে আসতে চাই, যে আমরা দেখলাম ডায়াবেটিসের রোগীর ঝুঁকি নির্ধারণ হচ্ছে, কিন্তু একই সঙ্গে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন এবং বিভিন্ন মাল্টিপল ড্রাগ যারা খাচ্ছেন কন্ট্রোলের জন্য এবং যাদের প্রেশারটা অনিয়ন্ত্রিত, তাদের জন্য আসলে রোজা কতখানি তার রাখতে পারবেন, প্রশ্নটি এইটি। এবং রাখলেও আসলে কি কি ধরনের সতর্কতা তাদের অবলম্বন করতে হবে, যে সেক্ষেত্রে কি দিনের ব্লাড প্রেশার মেজারমেন্টের কোনো নিয়ম রয়েছে কিনা, যে কখন মাপবেন এবং বেড়ে গেলে বা অথবা কমে গেলে তারা কি করবেন, সে বিষয়ে আপনার কাছে কি একটু শুনতে চাই। ধন্যবাদ ডক্টর অমিত। ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন আইডিএফ এটসেট্রা একটা স্কোরিং সিস্টেম চালু করেছেন, হাইপারটেনশনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো স্কোরিং সিস্টেম চালু নেই। তবে আমরা বলি যে ফ্রিকুয়েন্ট মনিটরিং অফ ব্লাড প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ নিডেড। যদি আমরা মনে করি যে এই ভদ্রলোক এল্ডারলি, তার সিকেটি আছে অথবা মাল্টিপল কোমরবিডিটি আছে, তার কিন্তু ফ্রিকুয়েন্ট ব্লাড প্রেশারটা মনিটর করতে হবে। অথবা তার ডিহাইড্রেশন হওয়ার চান্স আছে, যেমন সিকেটি পেশেন্টের ক্ষেত্রে, অথবা ক্রনিক্যালি উনি অন ডায়াবেটিক্স আছেন, ডায়াবেটিক্স তার ম্যান্ডেটরি, সেক্ষেত্রে ফ্রিকুয়েন্ট মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও পেশেন্টের বিফোর স্টার্টিং রমজান, রমজানের আগে এই সমস্ত পেশেন্ট, যেটা এল্ডারলি পেশেন্ট অথবা মাল্টিপল কোমরবিডিটি আছে, মাল্টিপল কমপ্লিকেশন আছে, অথবা মাল্টিপল ড্রাগ পাচ্ছেন, কম্বিনেশন ড্রাগ পাচ্ছেন, তাদের ক্ষেত্রে সতর্কতা এই যে এই কম্বিনেশন ড্রাগগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালাইজ করে মোস্টলি ইফতারের সময় দেওয়ার চেষ্টা করব এবং এখানেও একটা মনিটরিং এর করে রাখবো। এবং আমরা যদি দেখি হ্যাঁ উনি টলারেট করতে পারছেন, তখন আমরা তাকে রমজান অবশ্যই নির্দ্বিধায় রাখতে বলবো। কিন্তু ডক্টর ফারহানা আক্তার বলেছেন যে রমজান রাখা যাবে না, এই কথাটা বলাটা কিন্তু অত্যন্ত কঠিন। এটা বলা কখনোই আমাদের উচিত হবে না। আমরা শুধু সতর্ক করব এবং কিছু কিছু পয়েন্ট মেনে চলতে বলবো। এবং এই সিদ্ধান্তটা কিন্তু রোগী নিজেই নেবেন এবং ডক্টরের সাথে কনসালটেশনের পরে সিদ্ধান্তটা নেবেন। এবং কমপ্লিকেশন গুলো আমরা সবসময় তাকে আগেই জানিয়ে দিব এবং উনি যখনই ফিল করবেন এরকম কিছু একটা হতে যাচ্ছে, অথবা ওনার কনসালটেন্টের সাথে কথা বলবেন এবং প্রয়োজনে রোজাটা ভাঙতে হবে, প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে। আমি আবারও বলি, ডায়াবেটিসের ভিতরে কোনো হার্ট অ্যান্ড ফার্স্ট রোগ কিন্তু হাইপারটেনশনের ক্ষেত্রে নাই। কিন্তু তবুও বলছি যে আমরা ডায়াবেটিক্সটাকে অ্যাভয়েড করব, মোস্ট অফ দ্য ড্রাগ ইফতারের সময় দিব এবং কম্বিনেশন ড্রাগ গুলোকে অ্যাভয়েড করে ইন্ডিভিজুয়ালাইজ করার চেষ্টা করব এবং সেহরির সময় আমরা যত পারি কম ড্রাগ রাখার চেষ্টা করব। একই সঙ্গে ব্লকারের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন, এই আলফা ব্লকার কিন্তু আমরা সাধারণত প্রথম রাতেই দিব, শেষ মানে সেহরির সময় কখনোই আলফা ব্লকার ইউজ করব না। অ্যামলোডিপিন ড্রাগটাও আমরা কম ইউজ করার চেষ্টা করব। ডায়াবেটিক্স তো অবশ্যই না। এই আর আরেকটা কথা বলি যে ফুড প্ল্যানিং ডিউরিং রমজান, এটা কিন্তু ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি উচ্চ রক্তচাপ রোগীর ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা মোস্টলি ইফতারের সময় কিন্তু আমরা মানে খুব প্যালেটেবল ডিশ নিতে পছন্দ করি এবং মনে হয় যে প্যালেটেবল ডিশ ছাড়া ইফতার করলে ইফতার হবে না, মাটি হয়ে গেল, নষ্ট হয়। একটু জিলাপি যদি না থাকে, একটু ভাজা পোড়া যদি না থাকে, তাহলে ইফতারিটা যেন সুখকর হয় না। ইফতারির সময় যদি রুটি বা ভাত খাই আর অন্য সময় যদি রুটি ভাত খাই, তাহলে আর ইফতারে কি হলো। এই বিষয়টা নিয়ে আসবো আপনার কাছে, বিশেষ করে রমজানের খাবার দাবার এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ। একই সঙ্গে ডক্টর ফারহানা যে কথাটি বলেছেন যে রোজা রাখা এবং না রাখার বিষয়ে, এটি কিন্তু একদম আলেমদের দ্বারা আসলে কিন্তু
নির্ধারিত, মানে তাদের একটি পরামর্শ রয়েছে একই সঙ্গে যে নিশ্চয়ই কাউকে বিপদের মুখে, ঝুঁকির মুখে, তীব্র ঝুঁকির মুখে ফেলে আসলে ইসলামও বলে না যে বাধ্যতামূলকভাবে রোজা রাখার জন্য। সেটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ডক্টর জাকির হোসেন, আমি একটা বিষয় আপনার কাছে আরেকটু সম্পূরকভাবে জানতে চাই যে লবণের ব্যবহারটি, বিশেষ করে উচ্চ রক্তচাপের সাথে আমাদের লবণের একটি খুবই সম্পর্ক রয়েছে এবং এই সময় দেখা যাচ্ছে যে বিশেষ করে শরবতের সাথে বিভিন্ন রকমের যে ইফতারিগুলোর সাথে লবণের ব্যবহারের পরিমাণটা অনেক বেড়ে যায়। তো এই লবণের ব্যবহার এবং নিত্যদিনেও লবণের ব্যবহারটি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন যে কতটুকু করা দরকার, খাওয়া দরকার। উচ্চ রক্তচাপের যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে তার ভিতরে অন্যতম একটা সল্ট, এক্সেস সল্ট ইনটেক। এবং আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু সকলেই, বিশেষ করে নর্দার্ন পার্ট অফ বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু লবণটা আরো বেশি খাই। এবং একটা স্টাডিতে দেখা গেছে আমাদের এই নর্দার্ন জোনে, রংপুর ডিভিশনে লবণের ইনটেক 17 থেকে 25 গ্রাম পার ডে একটা স্টাডিতে। এবং কিন্তু রিকমেন্ডেশন হলো 5 গ্রাম আর লেস দেন 5 গ্রাম পার ডে। কিন্তু আমরা খাচ্ছি কিন্তু 2 গুণ, 3 গুণ, 4 গুণ খাচ্ছি। আর রোজার মাসের জন্য এটা আরো বেশি হয়, কারণ রোজাতে ভাজা বা প্রসেস ফুড এগুলো আমরা কিন্তু বেশি ইনটেক করি, এবং প্রসেস ফুডের ভিতরে কিন্তু লবণের ভাগটা অনেক বেশি থাকে। তাই আমি মনে করি রোজা অথবা অন্য সময় কোনো সময় লবণ এক্সেস ইনটেক করা কখনোই উচিত না। এবং আমরা এক্সেস ভাজা পোড়া চর্বি জাতীয় জিনিস রোজার মাসে কিন্তু বেশি খাই, সেটা অ্যাভয়েড করা উচিত আমি মনে করি। কিন্তু প্রবলেম হলো উইদাউট সল্ট কোনো ডিশই প্যালেটেবল হয় না। এটাই হচ্ছে প্রবলেম, যার জন্য আমরা আপনার ওই KFC খান, ম্যাকডোনাল্ডস খান, ফাস্ট ফুড যেটাই খান, সেখানে কিন্তু লবণের ভাগটা অনেক বেশি থাকে। একদমই। অনেকেই স্যার বলে থাকেন যে লবণ অনেকে ভেজে খান, অনেকে রক সল্ট অথবা পিঙ্ক সল্ট, এই ধরনের সল্টগুলোর কথা বলে থাকেন যে এগুলো আসলে কি মানে কতখানি নিরাপদ রোগীর জন্য? না, মোটেই সেফ না। লবণই, সেটা বিট লবণই হোক, ভাজা লবণই হোক, আর কাঁচা লবণই হোক, লবণ। সো লবণ কোনো ফর্মেই গ্রহণ করা উচিত, এক্সেস গ্রহণ করা ঠিক হবে না। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ডক্টর ফারহান আপনার কাছে একেবারে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে আসি। আর রমাদানের প্রস্তুতি সম্পর্কে একটু বলেছেন, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের প্রধান যেটি চ্যালেঞ্জ রমজানের সময় সেটি হচ্ছে তাদের খাবার দাবার, এবং যে খাবার দাবারের জীবনধারা যে পরিবর্তনটি হয়, বিশেষ করে ইফতারিতে, সেহরিতে এবং মধ্যরাতে যে খাবারগুলো হয়, ইফতারির খাবারগুলোকে আসলে কিভাবে তাদের জন্য সহজ করা যায়, মানে কোন খাবারগুলো তারা খাবেন, কোনগুলো তারা একেবারেই অ্যাভয়েড করবেন, কোনটা হয়তো মাঝে মাঝে অল্প পরিমাণ খাবেন, এই বিষয়ে কি পরামর্শ দিয়ে থাকেন রোগীদেরকে? ধন্যবাদ। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক পেশেন্ট এটার উত্তর জানে না, হ্যাঁ, আমার ধারণা। তো জানেন কিন্তু মানেন না, এরকমও আছে অনেক। জানার মানার মধ্যে একটু ব্যবধান আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে আমাদের সারাদিন যে ক্যালোরি রিকোয়ারমেন্ট বিফোর রামাদান, ধরেন একটা পেশেন্ট 1400 ক্যালোরি 1600 ক্যালোরির খাবার খাচ্ছে, রমজানে ওনার রিকোয়ারমেন্ট কিন্তু একদম সেম। উনি ওইটুকু খাবারই খাবেন, এমন না যে ফাস্টিং থাকার কারণে উনি ওভার ফিডিং হবে ওনার রমজানে। এখন সাধারণ সময় আমরা তো 3 বেলা আমাদের মেইন মিল থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তাহলে রমজানে আমাদের ইফতারটা হবে হচ্ছে ব্রেকফাস্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ইফতারটা ব্রেকফাস্টের মতো করেই করব। এখন আমি যদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে ইফতারে করে ফেলি তাহলে কিন্তু হবে না। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে জাস্ট সিম্পলি ব্রেকফাস্ট আমাদের ইফতারটা। এই ক্ষেত্রে আমরা ভাজা পোড়া আমরা সবসময় নিষেধ করি, আমাদের রুগীরাও জানেন যে এগুলো খাওয়া ঠিক না, কিন্তু তারপরেও খান ওনারা ভাজা পোড়া। তারপরে চিনি ছাড়া ওনারা শরবত খাবেন। তবে একটা কথা বলে রাখি যে ডাবের পানি খেতে কিন্তু কোনো নিষেধ নেই, কাজে ডাবের পানি কিন্তু ওনারা রোজা ভাঙতে পারেন। খেজুর খাওয়ার ব্যাপারে অনেকের একটু সন্দেহ আছে, খেজুরে কিন্তু সুগার আছে। কিন্তু উনি যেহেতু সারাদিন ফাস্টিং, 1টা বা 2টো খেজুর উনি খেতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু এর বেশি না। আর চিনি যুক্ত খাবার কোনোভাবেই খাবেন না। চিড়া খেতে পারবেন, সেটা খুবই কম। আর যদি চিড়া খান এবং যদি কলায় কিন্তু ক্যালোরি আছে একটু বেশি, তো সেই ক্ষেত্রে অন্য খাবারগুলো একটু কাট আপ করে উনি এইভাবে ব্যালেন্স করবেন ওনার ক্যালোরি রিকোয়ারমেন্টটা।
আর 3 বেলা খাবার নন ফাস্টিং অবস্থা আমরা যেভাবে খাই রমজানে কিন্তু ঠিক সেভাবে 3 বেলার খাবার খেতে হবে। অনেকে ইফতার করে সরাসরি সেহরিতে যান, এটা একজন ডায়াবেটিক পেশেন্ট কখনোই যেন না করেন, কারণ তারাবির পরে ওনাকে কিছু না কিছু খেতেই হবে। খেতে হবে। কাজেই আমরা বলি যে আমার টোটাল ক্যালোরি রিকোয়ারমেন্টের 40 to 50% আমি ইফতারে করব, 30 to 40% সেহরিতে, বাকি 10 to 20% হচ্ছে তারাবির পরে। অর্থাৎ 3 বেলা আপনাকে খেতেই হবে। হ্যাঁ, আমরা যেন স্কিপ না করে। জি, অসংখ্য আর ধন্যবাদ। সেহরির শেষ ভাগে হ্যাঁ, আমাকে খেতে হবে একদম at late as possible, as late as possible, কারণ হচ্ছে শেষের দিকে খেলে আমার খাবারটা পেটে থাকবে কিছুক্ষণ এবং সেটা ভাত খেতে হবে। অর্থাৎ লাঞ্চ আমরা যেটা করি নর্মাল সময় সেটা, অনেকে অতিরিক্ত ডায়েটিং এর জন্য ওটাও একটু স্কিপ করেন, যার ফলে তার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সেজন্য সেহরিতে ওনাকে একটু লাঞ্চটা ঠিক মতো করতে হবে, আচ্ছা। লাঞ্চের মতো। জি, আমরা আরো বিস্তারিত আসবো সে বিষয়ে নিশ্চয়ই রমাদান উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক রোগীদের জন্য। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আজকে ভীষণ গুরুত্বপূর্ণ কথা বলছিলাম, যারা উচ্চ রক্তচাপে এবং ডায়াবেটিসে ভুগছেন তারা আসলে কিভাবে রোজা রাখবেন। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে যারা ভুগছেন তারা আসলে রোজা কিভাবে রাখবেন, তাদের খাবার দাবার কি হবে, তাদের ওষুধপত্র কি হবে, সবগুলো বিষয় নিয়ে আলোচনায় আছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। আমি সরাসরি ডাক্তার জাকির হোসেন আপনার কাছে একটু ফিরে আসি। আর সেটি হচ্ছে যে উচ্চ রক্তচাপে অনেকেই আমরা বলেছি 2-3 বেলা ওষুধ খেতে হয়। অনেকেই যেটা মনে করেন রোজার শুরুতে একটু প্রেশার কমে গেলে তো আর মনে করেন যে রোজা যেহেতু রাখছি ওষুধ না খেলেও বোধহয় চলবে, ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এবং অনেক সময় প্রেশার অনেক বেশি বেড়ে যায় রোজা রাখা অবস্থায়। এই 3টি ক্ষেত্রেই আসলে তাদের করণীয় কি? ধন্যবাদ ডক্টর অমিত। প্রথমটি হলো যে আমরা এক নম্বর হলো উচ্চ রক্তচাপ। অনেক সময় আমরা মাল্টিপল ড্রাগ, কম্বিনেশন ড্রাগ ইউজ করি। জি, সেই ক্ষেত্রে আমরা 3 টাইমস না দিয়ে 2 টাইমস রাখার চেষ্টা করব। 2 টাইমসটা হবে একটা ইফতার, একটা সেহরি। এবং এই 2 টাইমে আমরা মোর পটেন্ট যে ড্রাগটা, সেটা চিকিৎসক ঠিক বলে দিবেন, সেটা আমরা প্রথম রাতে খাওয়ার চেষ্টা নিব। এবং লেস পটেন্ট এবং কমপ্লিকেশন কম বা ইমিডিয়েট কিছু কিছু ড্রাগে কম সাইড এফেক্ট হয়, সেগুলো কম হয়, সেগুলো আমরা সেহরির সময় রাখার চেষ্টা করব। এবং কোনটা কখন সেটা ডক্টর ঠিক করে দেবেন। আরেকটি হলো, অনেক সময় রোগীরা মনে করেন যে সারাদিন খাবো না, প্রেশার তো এমনি কমে যাবে, সো ওষুধটা বন্ধ রাখি। হ্যাঁ, এই এই যে এই বিলিফটা যে একেবারে ভিত্তিহীন তা না, কিন্তু কিছুটা ভিত্তি আছে। স্টিল রোগকে আমরা সবসময় বলে থাকি, আপনি নিজ ইচ্ছায় কখনো ডোজ বাড়াবেনও না, কমাবেনও না, বন্ধও করবেন না। আপনার চিকিৎসকের পরামর্শ নিয়েই এটা করবেন। এবং আমরা সাধারণত রোগীকে এই কথা সবসময় বলে থাকি, কিন্তু অনেক সময় রোগীর সাথে ডাক্তারের হয়তো কনসালটেশন ঠিকভাবে হয় না, অথবা অনেক সময় রোগীরা বিভিন্ন পেপার পত্রিকা পড়ে মিসগাইডেড হয়, তখন হয়তো ওষুধটা বন্ধ করে এবং ওষুধটা হঠাৎ করে শুট করে। এবং হঠাৎ করে শুট করলে সে সিস্টোলিক মোর দেন 200, ডায়াস্টোলিক মোর দেন 100, 110 হলো, তখন কিন্তু একটা হাইপারটেনসিভ ক্রাইসিস ডেভেলপ করতে পারে, সেটা আর্জেন্সি অথবা ইমার্জেন্সি যেটাই হোক। এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইমিডিয়েট মেডিকেশন বা ইমিডিয়েট কনসালটেশন এবং অ্যাকর্ডিং টু কনসালটেন্ট অ্যাডভাইস ইমিডিয়েট মেজার নিতে হবে। এবং সেই ইমিডিয়েট মেজারটা ওষুধ ইনটেক করতে হবে। সেই ক্ষেত্রে রোজা হয়তো ভাঙ্গা পড়বে, কিন্তু আমি মনে করি চিকিৎসক এই সিদ্ধান্তটা নিজে নেবেন এবং রোগীকে বলবেন এবং রোগী অ্যাকর্ডিংলি সেই কাজটি করবেন। কারণ লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট। আর অবশ্যই আমরা রোজা রাখবো, কিন্তু একটা কঠিন বাস্তবতার প্রেক্ষিতে কিন্তু সেই মুহূর্তে হয়তো সিদ্ধান্ত অন্যরকম হতে পারে, যেমন ওটা ভাঙ্গা লাগতে পারে। সেটা অবশ্যই ডাক্তারের সাথে কনসালটেশন করেই ঠিক করতে হবে। নিজের ইচ্ছা মতো এটা করা ঠিক হবে না। তবে হ্যাঁ, আমরা পেশেন্টদের সবসময় করি, অ্যাডভাইস করি যে প্রেশারটা মাপা শিখবেন এবং শিখিয়ে দেই অনেক সময়, এবং তারা মাঝে মাঝে মনিটর করেন। এবং মনিটর করে যদি তারা দেখেন যে এটা খুব বেশি, অথবা তার খুব হেডেক হচ্ছে, অথবা ভমিটিং, অথবা ড্রাউজি হয়ে করতেছেন, ওই মুহূর্তে আমার মনে হয় ইমিডিয়েট অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন তার নেওয়া উচিত।
তবে হ্যাঁ, নিজ ইচ্ছায় কিন্তু এটা কখনোই নেওয়া ঠিক না। সেক্ষেত্রে ডাক্তারের সাথে আবার টেলিফোনে কনসালটেশন করেই হয়তো কাজটি করা যেতে পারে। জি জি মূল কথা হলো যে উইদাউট কনসালটেশন রোগী কখনোই ওষুধ বন্ধ করবে না, কখনো ডোজ রিডাকশন করবে না, অথবা এক্সেস ড্রাগও নিবে না। এটাই একেবারে, হলো মানে এই তথ্যটি সবার জানা ভীষণভাবে প্রয়োজন। এফেক্ট অফ ফাস্টিং জি অন ডায়াবেটিস এবং হাইপারটেনশন এটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড, এক একজনের ক্ষেত্রে এক এক রকম ইফেক্ট করে, যার জন্য একটা স্টিরিওটাইপ আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম সেটি যে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে তা না। এই জন্য ফ্রিকুয়েন্ট কনসালটেশন, ফ্রিকুয়েন্ট মনিটরিং ডিউরিং রমজান দরকার পড়ে, এবং রুগীর সেই অ্যাডভাইসটা আমরা দিয়ে থাকি এবং রুগীটা সেটা ফলো করার চেষ্টাও করে। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক জাকির হোসেন। আমি ফিরে আসবো আপনার কাছে, তার আগে ডক্টর ফারহানা আক্তার, আপনার কাছে আসতে চাই যে আমরা আসলে খাবার দাবারে ছিলাম, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এই রমজান ভীষণ চ্যালেঞ্জের, কারণ টেবিল ভর্তি যে ইফতারি থাকে সেটি থেকে নিজেকে বাঁচিয়ে নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া, এটা আসলে আমার মনে হয় সংযমের সবচেয়ে বড় একটি অংশ হিসেবেই পরিগণিত হয়। একই সঙ্গে সেহরিতে যে ধরনের খাবার খাওয়া উচিত বলে মনে করছেন সেটি সম্পর্কে যদি আপনি রোগীদেরকে একটু পরামর্শ দিতেন। ধন্যবাদ। আসলে সংযম, সবাই তো রমজান মানেই তো সংযম, একটা সময় না খেয়ে থাকা। আমার মনে হয় ডায়াবেটিক পেশেন্টকে একটু বেশি সংযমের পরিচয় দিতে হয়, কারণ আসলে টেবিল ভর্তি খাবার থাকে, তো সবাই খায় কিন্তু আমি খেতে পারি না, ব্যাপারটা এরকম হয়ে যায়। তো সেই জন্য আমরা আসলে বলি যে পরিবারের অন্য সদস্যদেরকে, আসলে আমরা ডায়াবেটিসের জন্য যে খাবারগুলো সাজেস্ট করি এগুলো তো হেলদি খাবার, সবার জন্যই প্রযোজ্য হওয়া উচিত। হ্যাঁ, যেমন ভাজা পোড়া সবার জন্যই খারাপ। তো সেই ক্ষেত্রে ওনার পরিবারের মানে খাবারের স্টাইল এবং ওনার যে বাজার করার স্টাইল, হ্যাঁ, মানে প্রতিদিন কি ধরনের খাবার কিনবেন ওনার বাসায়, ওনার ফ্রিজে কি ধরনের খাবার থাকবে, এই জিনিসগুলো সবসময় হেলদি হওয়া উচিত। এখন একটা মানুষকে আমি একরকম খাবার দিব, পরিবারের অন্যরা অন্যরকম খাবার খাবে, এটা আসলে ইনহিউম্যান, এটা ঠিক না। তো আমি মনে করি যে পুরো পরিবারই কিন্তু আসলে হেলদি খাবার খাওয়া উচিত, এবং আমরা যেভাবে সাজেস্ট করি সেভাবে। যেমন আমার কাছে যখন ব্যক্তিগতভাবে পেশেন্টরা আসে, আমি কিন্তু পেশেন্টকেও চিনি খেতে নিষেধ করি, অ্যাটেন্ডেন্টকেও নিষেধ করি যে আপনিও খাবেন না। হ্যাঁ, তো জি এইভাবে কিন্তু আমরা একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি সবার মধ্যে, এমনকি ছোট বাচ্চাদেরকেও কিন্তু আমি এনকারেজ করি। জি তো এই জন্য পরিবারে ওই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। আপনি দেখবেন এক একটা দেশের ফুড হ্যাবিট এক এক রকম। হ্যাঁ, আমরা এক ধরনের খাবার খাই, আমাদের বাজার বা সবকিছু বলেন একরকম, আরেকটা দেশের আরেক রকম, এটা কিন্তু ছোটবেলা থেকে অভ্যাস গড়ে ওঠে। তো কাজে আমরা যদি চাই আমাদের এই ফুড হ্যাবিটটা পরিবর্তন করতে পারি। একেবারে। আর আগেই বলছিলাম যেটা, যে ওই যে ইফতারে ভাজা পোড়া একদমই খাবে না, জি একদমই খাবে না। আমি সবসময় বলি কম না, আপনি একদমই বাদ দেওয়ার চেষ্টা করবেন। আর তারাবির পরে অবশ্যই কিছু না কিছু খেতে হবে। আর সেহরির খাবারটা অবশ্যই লাঞ্চের মতো করে খেতে হবে। এখন সাধারণত আমরা রাতে যে খাবার, আমরা তো বলি যে রুটি খেতে রাতে, সেই খাবারটা উনি তারাবির পরে খেতে পারেন। জি আর ওষুধের ক্ষেত্রে আমরা কিছু সমন্বয় সাধন করতে বলি হ্যাঁ আমরা সাধারণত পেশেন্টকে। যেমন আমি একটু আগে বলছিলাম যে ইফতার মানেই হচ্ছে ব্রেকফাস্ট, তাহলে আমরা সকালে যে খাবারটা খাই বা সকালে যে ওষুধটা আমরা নেই, সেটা ওরাল ড্রাগও হতে পারে বা ইনসুলিন, সেটা আমরা সাধারণত শিফট করি ইফতারে। হ্যাঁ, তবে প্রত্যেকটা পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজড, প্রত্যেকটা পেশেন্টের ট্রিটমেন্ট আলাদা, কিন্তু একটা জেনারেল রুল আমরা ফলো করি জি যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। এই জন্যই কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার কি চিকিৎসা লাগবে সেটা ঠিক করে নিতে হবে। এমনি সাধারণ একটা সূত্র হিসেবে আমি বলছি যে ব্রেকফাস্টে আমরা যে ওষুধগুলো নেই সেগুলো সাধারণত ইফতারে নেওয়া হয়। ইভিনিং টাইমে আমরা রাতে যে ওষুধগুলো নেই সেগুলো সাধারণত 50%, 30 to 50% আমরা সেহরিতে নেই। এখন 30% নিবো নাকি 50% নিবো, এটা এটা কিন্তু চিকিৎসক ঠিক করে দিবেন। হ্যাঁ, জি আর রাতে মানে দুপুরের যদি কোনো ডোজ থাকে সাধারণত সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্কিপ করা হয় রমজানে। তো এইভাবে আমরা মোটামুটি সাজাই ওষুধগুলো পেশেন্টের, খাবারটাকেও আমরা ঠিক সেভাবেই করি। মানে আমাদের ডায়াবেটিসের খাবারের যে নিয়ম সেটা হচ্ছে স্মল ফ্রিকুয়েন্ট মিল, অল্প বারে বারে খাবে, জি এট এ টাইম কখনো বেশি খাবে না। এটাই একদম আমরা ফলো করতে পারি। ফলো। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর ফারহানা আক্তার। অধ্যাপক ডক্টর জাকির হোসেন, আমি যদি আপনার কাছে একটু ফিরে আসি যে উচ্চ রক্তচাপ নিয়ে যে কথাগুলো বললেন, একটি বিষয় রয়েছে, আপনারা রোগীদেরকে উচ্চ রক্তচাপের রোগীদের হাঁটতে বলেন বা ফিজিক্যাল এক্সারসাইজের একটি অংশ মেনটেন করতে বলেন। তো রমজানের সময় তারা আসলে হাঁটবে কিনা বা ফিজিক্যাল এক্সারসাইজের সুযোগ কতখানি? একই সঙ্গে অনেকে বলে থাকেন যে আমরা তারাবি পড়ি, যারা পড়েন তাদের ক্ষেত্রে আলাদাভাবে এক্সারসাইজের দরকার রয়েছে কিনা, এই জায়গাটি যদি আমাদেরকে একটু পরিষ্কার করতেন। আসলে
রমজানের ভিতরে এক্সারসাইজের টাইমটা বের করা অনেক সময় একটু ডিফিকাল্ট হয়। স্টিল এক্সারসাইজ আমি মনে করি কন্টিনিউ করা উচিত, এবং বিভিন্ন ইয়ে আছে, মানে মতবাদ আছে। অনেকেই জাস্ট ইফতারের আগে বলেন যে 4টা থেকে 5টা বা 5টা থেকে 5:30 আধা ঘন্টা একটু এক্সারসাইজ করে নিল, বা এটা একটা হতে পারে। আর একটা হলো নামাজের পরে, কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা একটু হাঁটা যেতে পারে। তে আমরা মর্নিং এ সাধারণত বলা হয় না, কারণ যেহেতু ঘাম হয়, প্রচুর সোয়েটিং হতে পারে, তাতে ডিহাইড্রেশনটা খুব আর্লি হবে। এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো টাইম কেউ বলেন না। অনেকেই দেখবেন যে ইফতারের আগে একটু একটু এক্সারসাইজ করে নেন, অথবা নামাজের পরে। এটা হলো মোস্ট সুইটেবল টাইম, কারণ ইফতারের পরপরই নামাজ। ইফতারের পরে কিন্তু আর বেশি টাইম পাওয়া যায় না নামাজের, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা পাওয়া যায় ইফতারের পরে। আর একটা জিনিস, ডক্টর ফারহানা আক্তার যেটা বললেন, আমাদের দেশের মানুষের কালচার হলো, আমি অন্তত বগুড়াতে বা রংপুরে এরকম একটা কালচার, ইফতারের সময় আমরা বেশ পরিমাণে খাই, আর লাঞ্চটা স্কিপ করি, আর ডিনারটা ঠিক ঠিক শেষ রাতে নেই, সেহরির সময় নেই। এটা কিন্তু আমাদের দেশের অনেকেই এই কালচারটা মেনটেন করে, যার জন্য ইফতারের সময় যে ব্রেকফাস্টের খাওয়া খাবো তা কিন্তু খাই না। ইফতারের সময় ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটো একসাথে খেয়ে নিই। দেখেন, ইফতারি করি, সাথে কিন্তু এই তেহেরি অথবা মোরগ পোলাও অথবা খাসির পোলাও বা যেটি হোক, আমরা কিন্তু একসাথে খেয়ে নিই, এবং খাওয়া দাওয়া করে আধা ঘন্টা পরে নামাজে যাই অনেক সময়। আর অনেক সময় একটু মুখে দিয়ে নামাজ পড়ি, এটাও ঠিক। কিন্তু বিভিন্ন প্রোগ্রাম গুলোতে দেখি যে ইফতারির সময় হেভি একটা খাবার খাওয়া হয়ে যায়, এবং সেখানে 2 মিল একসাথে হয়। এতে করে হয়তো ইফেক্ট পড়ে অন ডায়াবেটিস, ডেফিনেটলি একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে। যাই হোক, কিন্তু কালচার তো মুশকিল, কালচার তো মানতেই হয়, বা আমরা সকলেই মানি এটা। জি, অসংখ্য ধন্যবাদ একই সঙ্গে সম্পূরকভাবে ব্যাপারটিকে যুক্ত করার জন্য অধ্যাপক জাকির হোসেন। আমি ডক্টর ফারহান আপনার কাছে যদি একটু ফিরে আসি, বিশেষ করে একটি মানুষের মাঝে একটি ধারণা রয়েছে যে রোজা রাখা অবস্থায় ব্লাড সুগার যদি চেক করি তাহলে রক্ত বের হবে, সেক্ষেত্রে রোজার গুরুত্ব কমে যাবে, এবং অনেকেই সে চেক করতে চান না। কিন্তু এটি ভীষণ গুরুত্বপূর্ণ যে ডিউরিং রামাদান, মানে রোজা রাখা অবস্থায় কয়েকবার ব্লাড সুগার চেক করা, কতবার আসলে করা জরুরি, এবং এর যে জটিলতাগুলো, বিশেষ করে রোজা রেখে ব্লাড সুগার কমে যাওয়া বা হাইপোগ্লাইসিমিয়া যেটা বলি, সেটির কিছু লক্ষণ এবং কখন রোজা ভাঙতে হবে সেটি সম্পর্কে আমাদের বলুন, যে লেভেলটি, যে লেভেলের নিচে গেলে রোজা ভেঙে ফেলতে হবে। ধন্যবাদ। আসলে প্রথম কথা হচ্ছে রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে, মানে সিবিজি যেটাকে আমরা বলি সেটা টেস্ট করা যাবে। এমনকি ল্যাবেও কিন্তু আপনি রক্ত পরীক্ষা করতে পারবেন। আমরা যে ফাস্টিং 2 আওয়ার্স করে থাকি ডায়াবেটিক পেশেন্টের রমজানে, সেটা হচ্ছে ইফতারের আধা ঘন্টা আগে এবং ইফতারের 2 ঘন্টা পরে, এটাকেই ফাস্টিং 2 আওয়ার্স বলা হয়। তো রোজা রেখে রক্ত পরীক্ষা করা যাবে, এমনকি রোজা রেখে ইনসুলিনও দেওয়া যাবে। এটাতে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো কোনোটাই শক্তিবর্ধক না। এবং যে রক্তটা আমরা নিচ্ছি এটা কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হলে কিন্তু রোজা ভেঙে যায়, কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। তো এটা তো আসলে আমি বললে হবে না, এটা একটু আগে আমি যে গাইডলাইনের কথা বলছিলাম সেখানে অনেক ইন্টারন্যাশনাল স্কলার, ওনারা কিন্তু সবাই একমত হয়েছেন এটার ব্যাপারে। এবং আমাদের বাংলাদেশ ডায়াবেটিস সমিতির একটা পোস্টার আছে যেখানে আমাদের মিশরীয় আলেমদের একটা অভিমত আছে, এবং সাথে আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মাননীয় খতিব, ওনার সিগনেচার করা একটা লেখা আছে যে রোজা রেখে ইনসুলিন নেওয়া যাবে এবং রক্ত পরীক্ষা করা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না, এবং সেখানে বিভিন্ন আয়াতের রেফারেন্স দেওয়া আছে। তো এই পোস্টারটা আমি সাধারণত প্রতি রমজানে আমার চেম্বারের বাইরে রাখি, আমার চেম্বারে ঢোকার আগে, এবং আমাদের মেডিকেলও আমরা এটা রাখি, যেটাতে মানে পেশেন্ট আমার কাছে আসার আগে কিন্তু পোস্টারটা দেখেই আসে। তো কাজে উনি কিছুটা মানে কনফিডেন্স খুঁজে পায় যে হ্যাঁ না, রক্ত পরীক্ষা করা যাবে। কখন কখন করা যাবে রক্ত পরীক্ষা? আমি একটু আগে প্রথমেই বলছিলাম যে যারা উচ্চ ঝুঁকিতে আছে তারা 7 বার সাধারণত, যেমন সেহরির পরে, তারপর সকালবেলা একবার, মিড মর্নিং যেমন দুপুর 12টায় একবার, তারপর দুপুরের দিকে 3টার দিকে একবার, ইফতারের আধা ঘন্টা আগে, ইফতারের 2 ঘন্টা পরে, এবং সারাদিনে যে কোনো সময় ওনার যদি কোনো কারণে খারাপ লাগে সেই ক্ষেত্রে উনি করবেন।
কিন্তু মিনিমাম এতবার তো আসলে সবাই করতে পারে না, সেই জন্য আমরা মিনিমাম বলে যে সাধারণত দুপুর 12টার দিকে একবার করবেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে এই সময়টাই কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার একটা চান্স থাকে, এবং এই সময় ব্লাড সুগার করলে উনি কিন্তু বুঝতে পারবেন যে পরবর্তী সময়টা উনি ওনার রোজাটা কন্টিনিউ করতে পারবেন কিনা। জি জি আর আরেকটা করা হয় ইফতারের আধা ঘন্টা আগে এবং ইফতারের জি 2 ঘন্টা পরে। জি আর কখন রোজা ভেঙে ফেলতে হবে আপনি যেটা জানতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে যদি ব্লাড সুগার 3.9 মিলিমোল পার লিটার নিচে চলে যায় তাহলে। বা 6.7 মিলিমোল পার লিটার এর বেশি হয়ে যায়, অথবা পেশেন্টের ইউরিনে কিটোন বডি পাওয়া যায়, অথবা যে কোনো কারণে যদি পেশেন্ট খুব অসুস্থ বোধ করছেন, অ্যাকিউট কোনো ইলনেস ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে ফেলতে হবে। এবং জি হাইপোগ্লাইসেমিয়ার যে সিমটমগুলো সেগুলো হচ্ছে পেশেন্টের একটু সোয়েটিং হবে, ওকে বুক ধরবে, জি খিদা লাগবে, মাথা ঘুরবে, এগুলো। জি অসংখ্য ধন্যবাদ ডাক্তার ফারহানা আক্তার এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আজকে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগীদেরকে কিছু সুপরামর্শ দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। এবং দর্শক, আমরা আসলে সত্যিকার অর্থে ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে পেলাম। যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য একটি ভীষণ প্রয়োজনীয় বিষয় হচ্ছে যে রমজানের পূর্বেই কিন্তু এর প্রস্তুতিটি দরকার। তার পূর্বেই আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন, আপনার পুরো মাসের যে গাইডলাইনটি সেটি তৈরি করে নেবেন এবং পুরো রমজানে সুস্থভাবে রোজা রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।